ব্যবহার করে তার ক্ষমতা প্রদর্শনের জন্য, ব্যবহার করে একটা গ্রুপ অফ পিপলকে দমায় রাখবার জন্য। সো এটা যতক্ষণ পর্যন্ত আপনি আসলে এই ম্যাল ইন্টেনশন থেকে কাজটা করবেন এবং সমাজে এই 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 ধরনের কুটো তর্কগুলোকে সমাজে যত বেশি আপনি ছড়িয়ে দিবেন, আপনি তত নিজে এম্পাওয়ার্ড হবেন, সেই গ্রুপটা তত বেশি এম্পাওয়ার্ড হবে, এবং সেটা হওয়ার জন্যই আসলে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি আমাকে বলেন, ধর্মে তো অনেক ভালো ভালো কথা আছে। ধর্মে সুদের ব্যাপারে কঠোরভাবে বলা আছে, যাকাতের ব্যাপারে বলা আছে, সাদকার ব্যাপারে বারবার বারবার রিমাইন্ডার দেওয়া আছে, নামাজ কায়েম এবং যাকাত আদায়ের কথা বলা আছে। আমরা কোনটা ফলো করি? আমাদের সমাজে আমরা কি দেখি না যে ধর্মের লেবাসটা পরে খুব সুন্দর মতো ঘুষ লেনদেন করতে? অনেককে দেখি রমজান মাসে ইফতারের পর ওনারা ঘুষ নেন, বিকজ রোজা রেখে তো করা যাবে না। অনেকে আমরা এটাও শুনি নামাজের অজু করার পরে নামাজটা পড়ে এসে তারপরে উনি ঘুষটা নেন। অনেক সময় বলেন যে অজু আছে তো ড্রয়ারে রেখে দেন। এগুলো তো সমাজের বাইরের গল্প না, তাই না? তো তখন ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এবং আমরা খুব অবাক হয়ে, আমি আমি তিনজনের বয়ান খুব শুনি। একজন হচ্ছে নোমান আলী খান, একজন হচ্ছে সুলাইমান, আর আরেকজনের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। ডু ইউ রিমেম্বার যে ফার্স্ট, আই ফরগট হিজ নেম, সরি। তিনজনের, না না না, বাইরের। ওনারা যেই ব্যাখ্যা দেন আয়াতগুলোর, ওনারা যেভাবে বয়ান করে, সেটাও একটা ওয়াজ। সেই ওয়াজটা আমি যখন শুনি তখন আমি একরকম ইসলাম দেখি। আমি যখন বাংলাদেশে, আমি কাউকে ডিমিন করছি না, হ্যাঁ, যখন আমাদের ওয়াজ থেকে বলা হয় ইউনুস নবীর মতন এই সরকার এসছে, ডক্টর ইউনুসের সরকার, এবং ইউনুস সরকারকে তাড়ানো হবে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, এরকম ভয়ানক প্রপাগান্ডা যে ওয়াজ থেকে আসে, সেই ওয়াজের সাথে ধর্মের কোন রকম কোনো সাযুজ্য, আল্লাহর কোন রকম কোনো সম্পর্ক, তার আয়াতের কোন রকম কোনো ব্যাখ্যা আপনি কি আশা করতে পারেন? পারেন না তো। এই আমি মুগ্ধ হয়ে যখন বিদেশি বক্তাদের ওয়াজ শুনি, এই আমি কেন আমার দেশের বক্তাদের ওয়াজ শুনে ভীত হয়ে? নারীদের ব্যাপারে শক্ত অবস্থানে যেতে পারছে? দেখুন, আমাদের দীর্ঘদিনের যেই পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপট, সেটি ভীষণ রকম পুরুষতান্ত্রিক, এবং দিনকে দিন আমি নারী বিদ্বেষটা না আরো অনেক বেশি ভাবে অনুভব করতে পারছি। মানে আমার শৈশবে আমি যতটা নারী বিদ্বেষী সমাজ দেখেছি, আমার কাছে এই বয়সে এসে মনে হয় যে এই বিদ্বেষটা আরো অনেক বেশি তীব্র, আরো অনেক বেশি প্রখর। এবং সারওয়ার যেটা বললো, আমি একদমই একমত, এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। সুতরাং এর পপুলিস্ট আচরণ করার কোনো কারণ কি বা কোনো দরকার কি ছিল? কেন মেজরিটি যেই দিকে যাবে সেই দিকটার সঙ্গেই সরকারকে তাল মিলিয়ে এক ধরনের গাছাড়া ভাব, দেখেও না দেখার ভাব, শুনেও না শোনার ভাব, এই 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 পথে যেতে হচ্ছে কেন? বিএনপি, সোফার বিএনপি ইজ কনসার্ন, আমি এই দলের একজন কর্মী হিসেবে আমি যেটা অনুভব করেছি, যে সবসময় বিএনপি যোগ্যতা এবং মেধা যদি তার পলিটিক্সে থাকে, তাকেই সে তুলে নিয়ে এসছে, তাকেই সে অ্যাকোমোডেট করবার চেষ্টা করেছে। কেবল নারী বলেই যেমন কাউকে স্পেস ছেড়ে দেওয়া হয়নি, আবার কেবল নারী বলেই তার অন্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কর্নার করা হয়েছে, এটা আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় এমনটি দেখি নাই। আমরা সাধারণত, আমি একটা খুব এক্সাম্পল আমি দিতে পারি। ফর এক্সাম্পল, 2018 সালে যখন একটা মাত্র আসন হলো, নর্মালি এই ধরনের আসনে বাংলাদেশের পলিটিক্সের যে সংস্কৃতি, তাতে আমরা দেখি যে কারো বোন বা কারো স্ত্রী সাধারণত, বা কারো কন্যা, পলিটিক্সে যিনি বড় পদে আছেন ওই দলের, তার কন্যা বা তার স্ত্রী ওই আসনটি পান। আমার বেলা কিন্তু সেটি হয়নি। এই দলে আমার কোনো আত্মীয় স্বজন কোনোদিন কখনো ছিল না, কেউ কোনোদিন বিএনপি করে নাই আমার মানে পলিটিক্যাল ইয়েতে, কিন্তু আমাকে তারা চুজ করেছে। কেন চুজ করেছে? বিকজ ওই সময় দল মনে করেছে যে একজন ভালো ওরেটর যদি থাকে, তাহলে সে হয়তো দলের বক্তব্য ব্যাপকভাবে বলতে পারবে, দলের অবস্থা তুলে ধরতে পারবে, দেশের অবস্থা, মানুষের অবস্থা তুলে ধরতে পারবে। সো এই জায়গাটাতে তারা তাদের যেই ক্রাইটেরিয়া, সেটা যে স্যাটিসফাই করেছে, তাকেই তারা উঠে দিয়েছে। সো এটা একেবারে লেটেস্ট একটা এক্সাম্পল যেটা আমার কাছে মনে হয়েছে। আর দুই হচ্ছে বাংলাদেশের দলগুলো, আমি এটা সকল দলের কথাই বলবো। ধরুন, যতদিন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ সিট থাকবে, ততদিন পর্যন্ত এই রিজার্ভ সিট নারীদের অগ্রগতিতে একটা বড় বাধা হিসেবে কাজ করবে। কিভাবে করবে আমি আপনাকে বলি। কনস্টিটুয়েন্সি মেনটেন করা ইজ আ টাফ জব, এটা সত্যি কঠিন। নারীদের যেহেতু আমাদের সামাজিকভাবে একটা মানে আগে থেকে নারীদের অনেক বেশি অকুপাইড থাকতে হয়, পরিবারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, পরিবারের বয়স্ক সদস্যদের দায়িত্ব থেকে শুরু করে নারীর ঘাড়ে সকল রেসপন্সিবিলিটি। সো বলা হয় কি যে নারীও একরকম কমফোর্ট ফিল করে, যে আমার কনস্টিটুয়েন্সি বিল্ড করার দরকার নাই, আমি
সংরক্ষিত আসনে এমনিতেই সদস্য হতে পারবো, সো আমার অত কষ্টের দরকার নাই। এই গ্রামে গঞ্জে দিনে রাতে রোদে বৃষ্টিতে ঝড়ে আমি কেন এত কষ্ট করব। আবার একই সাথে দলকেও এটা একটা কমফোর্ট জোন দেয়। দলের পুরুষ প্রার্থী বলে, আপা আপনি তো এমনি এমপি হবেন, আপনি বাসায় থাকেন, আপনি অন্য কাজ করেন, আমাকে এই আসনটাতে আমাকে কাজ করতে দেন। এবং আরেকটা আওয়াজ আমি এখন শুনতে পাই কোন কোন কনস্টিটিউয়েন্সিতে একেবারে পিছিয়ে থাকা যারা হয়তো মনে করে যে আমিও হয়তো ইলেকশন করতে পারি, তারা একটা নতুন বয়ান আনে, এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে কোনো নারী প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে না, পুরুষ প্রার্থীরা এখান থেকে ইলেকশন করবে। সো এই 50 আসন বা 100 আসন, যেটা এখন বোধহয় নতুন করে 100টার একটা প্রপোজাল দিয়েছে, এটা নারীকে বারবারই পিছিয়ে দেবে। আরেকটা কথা আমি একজন নারী হিসেবে এটা বলি, নারী যতদিন পর্যন্ত তার যোগ্যতা, মেধা, দক্ষতার পূর্ণ ব্যবহার না করবে এবং তাকে এটা ধরেই নিতে হবে সে একটা আনফেয়ার ওয়ার্ল্ডে আছে, পৃথিবীটা খুব ফেয়ার জায়গা না, এটা একটা আনফেয়ার ওয়ার্ল্ড, এগুলা মাথায় নিয়েই আসলে একটা নারীকে তার কর্মক্ষেত্রে আসতে হবে। অনেক নারী গঞ্জনা সহ্য করতে না পারে সুইসাইড করে, আবার অনেক নারী পাত্তাও দেয় না। সো এখন আপনি কোনটা নেবেন? এখন এইটা হচ্ছে আছে বস্তু, সমাজ এরকম, এটাকে বদলাতে একদিনে আপনি পারবেন না, এটা ধীরে 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 ওই যে ঠিক ওই গণতন্ত্রের মতো সময় লাগবে। এই সময়টা আমরা পথ তৈরি করছি, গালাগালি খাচ্ছি, বকা শুনছি। এই যে আমার ভাই একটু আগেই বললো যে রুমিন ফারহানা তার দলের সামান্থা শারমিনের কথা বললো, অন্যান্য যেই নেত্রীরা তাসনিম জারার কথা বললো, সবার কথাই বললো। তো আমরা পথটা তৈরি করছি, এরপরের জেনারেশন হয়তো আরেকটু বেটার পথ পাবে। এই ক্ষেত্রে সরকারের কি ভূমিকা থাকা উচিত? আমি আপনাকে একটা কথা বলি মনসুর, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা কেন আনা হয়েছিল বলেন তো, বা আইসিটি অ্যাক্ট কেন আনা হয়েছিল? এটা তো পরে আমরা পলিটিশিয়ানদের অপ্রেসড করার জন্য ব্যবহার হইতে দেখছি, ভিন্ন মতকে দমনের জন্য ব্যবহার হইতে দেখছি। এটার মেইন ইউজ তো এটা হওয়ার উচিত ছিল না, সাইবার সিকিউরিটির ব্যাপার ছিল। আপনি যাতে অনলাইনে গিয়ে কারো মানহানি করতে না পারেন, কাউকে বুলি করতে না পারেন, কারো ব্যাপারে এমন ব্যবস্থা তৈরি করতে না পারেন যে সে একেবারে সুইসাইডের দিকে যায়, সেটা প্রতিরোধ করার জন্যই তো এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন বা আইসিটি অ্যাক্ট বলেন, এটা তো ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এটা তো এই ব্যবহার হয় নাই। আচ্ছা, ব্যবহার যে হয় নাই তার প্রমাণও আমার মনে পড়ে গত সরকারের আমলে 2 দিন পর পর আমি থানায় যেতাম, থানায় গিয়ে একটা এফআইআর করতে চাইতাম যে এই ফেক নিউজ, ফেক ভিডিও, ফেক ফটো এগুলার ব্যাপারে। কোনোদিন 15 বছরে আমি জিডির বাইরে উঠতে পারি নাই, জিডির উপরে উঠতে পারি নাই। পুলিশ কর্মকর্তারা একটা জিডি নিতেন নিয়ম রুটিন মাফিক, জিডিটা নিয়ে জিডির একটা কপি আমাকে দিয়ে, এবং আমি সংসদ সদস্য থাকা অবস্থায় আমাকে থানায় যেতে হয়েছে সশরীরে যে উনি না আসলে মামলা নিব না। আমি যাওয়ার পরেও মামলা নেয় নাই, জিডি করে ছেড়ে দিয়েছে। দেখুন, নারীর ব্যাপারে সমাজের একটা দৃষ্টিভঙ্গি আছে, আপনি দৃষ্টিভঙ্গিটা একদিনে পার হতে পারবেন না। আপনি রাস্তায় স্লোগান দিয়ে মিছিল করে, হ্যাঁ আপনি আপনার ফুটপ্রিন্টটা হয়তো দিলেন, কিন্তু এটা রাতারাতি বদলাবে না। সমাজ নারীকে একভাবে দেখে অভ্যস্ত, এবং সেই অভ্যস্ততা থেকে বেরিয়ে আসতে সমাজের সময় লাগবে। ধন্যবাদ।